নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আবালদের বাগাড়ম্বর, উপদেষ্টা, শিশু উপদেষ্টা, সমন্বয়ক, তথাকথিত সমন্বয়ক, এদের বাগাড়ম্বর দেখলে নিজের চুল নিজেই ছিঁড়তে ইচ্ছা করে, তাই না? নিজের পাছার মধ্যে আপনার কাপড় নাই, তারপরে তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখে। বলছিলাম, সম্প্রতি তথাকথিত সমন্বয়ক, মানে কথার ফুলঝুরি ছুটে যার মুখে, সেই সার্জিস আলম ওরফে সার্ভিস আলম, অনেকেই এখন সার্ভিস আলম বলা শুরু করছে। তিনি নাকি সার্ভিস চার্জ নেন বিভিন্ন জায়গায়, সেই বদলি বা চাকরি বা কোনো প্রজেক্টে এখন থেকে ওনাকে সার্ভিস দিতে হয়, সুতরাং তার নাম হয়েছে সার্ভিস আলম। তো এই সার্ভিস আলম বলতেছে যে আমাদের দৃষ্টি আর ভারত, চীন এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, তারা বিশ্বজয় করবে। আমাদের দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আমরা নিজেদের গা বাঁচানোর নীতিতে ছিলাম, তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে দৃষ্টি দেবেন। দারুণ কথা। আমাদের দৃষ্টি আর তিন দেশ, ভারত, চীন এবং আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাশিয়া, জাপান, মধ্যপ্রাচ্য ও জিব্রাল্টার প্রণালী হয়ে পানামা খালের দুই পাশের দুই আমেরিকা পর্যন্ত আমাদের দৃষ্টি থাকবে। এ কথা বলেছে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। এই যে আরেক পদবী, মুখ্য সংগঠক। তো কিছু মানুষ আছে না, নতুন নতুন শব্দ শিখলে ওই কথার ফুলঝুরি ছিটে, মানে আমরা এগুলি কিন্তু ঘটে এরকম। তো তাদের মধ্যে এখন দেখবেন যে নতুন নতুন শব্দ আমাদের জায়গা থেকে, আমরা এই বলছি, আমরা হ্যান করেঙ্গা, তারপরে আবার বন্দোবস্ত, অংশীদারি, যারা অংশীদারি আছে, স্টেক হোল্ডার আছে, এই জাতীয় কথার ফুলঝুরি তাদের, মানে নিজেদেরকে মহাপণ্ডিত, মহাজ্ঞানী তারা এই মানে উপস্থাপন করতে চায়। তো গত মঙ্গলবার রাজধানীর রমনায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে জাতীয় সংলাপের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটির আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি সেল। তো সেই সংলাপের তৃতীয় পর্বের আলোচনার বিষয় ছিল বঙ্গোপসাগরীয় অঞ্চলের উদীয়মান অর্থনীতি, পররাষ্ট্রনীতিতে তরুণ প্রজন্মের ভূমিকা। এই আলোচনায় অংশ নিয়ে সার্জিস আলম এই ওপরের কথাগুলি বলেছিলেন। জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পররাষ্ট্রনীতি নতুন করে তৈরি করতে হবে বলে মন্তব্য করে সার্ভিস আলম। পররাষ্ট্রনীতি নিয়ে নাগরিক কমিটির এই নেতা বলেন, কেউ যদি প্রভাবের মানসিকতা খাটাতে চায়, তাদের প্রতি স্পষ্ট করে বলতে চাই, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের মনোভাবও আপনাদের প্রতি একই হবে। আমরা কারো উপর নির্ভরশীল নই, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট, অর্থাৎ পরস্পরের উপর নির্ভরশীল। অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চায়না, ইন্ডিয়া ও বাংলাদেশের প্রতি নির্ভরশীল। কে বলেছে? সার্ভিস আলম। দুইটা কষাইয়া কানের পিছনে যখন মানে লটকানি দেব পুতিন, তখন এই তার এই ব্যয় ডাক বন্ধ হবে। তো তিনি বলেছেন আমাদের এখন সম্প্রসারণ করতে হবে নিজের, মানে ওই যে কিং হ্যাজ নো ক্লথস, রাইট? এম্পারার হ্যাজ নো ক্লথস। তার যে এই অবস্থা, সে এটা চিন্তা করতে পারে না। তারা যে বাংলাদেশে নিয়ে দাবরানি খাইতেছে, ছাত্রদল যদি না মাঠে নামে, কালকেই এদেরকে পিটাইয়া চামড়া উঠায় ফেলাইব। আর তারা বলতেছে যে এখন তারা নাকি সম্প্রসারণ করবে। তারা ওই রাশিয়া, তারা কি ওই 7 সিস্টার দখল করার তো স্বপ্ন তারা দেখতেছে। হিমালয় থেকে বঙ্গোপসাগর, হিমালয় থেকে সুন্দরবন তাদের দেশ বানিয়ে ফেলবে, সেইখানে 7 সিস্টার্স আর থাকবে না। এই কথা সম্প্রসারণ তারা করবে, সেই স্বপ্ন দেখাচ্ছে এবং সেই স্বপ্ন তারা খোয়াব দেখতেছে। তিনি বলেন যে আমাদের এখন সম্প্রসারণ করতে হবে। ভূমির সম্প্রসারণ কতটুকু সম্ভব বা সম্ভব নয় তা সময় নির্ধারণ করবে।
এটা কিন্তু একটা হুমকি ভারতের জন্য। আমি বলবো যে ভূমির সম্প্রসারণ কতটুকু সম্ভব বা সম্ভব নয় তা সময় নির্ধারণ করবে। তো সময় নির্ধারণ করতে করতে আবার দেখেন ভূমির সংকোচন যাতে না হয়ে যায়। ওই যে কুকি চীন, এই যে আরাকান আর্মি কিন্তু বাংলাদেশের দোরগোড়ায় করা নাড়তাছে। সুতরাং সম্প্রসারণের খোয়াব দেখতে দেখতে কখন যে সংকোচন হয়ে যাবে তা কিন্তু আপনারা টেরও পাবেন না। তারপরে তিনি বলেছেন যে কিন্তু ভূমির সম্প্রসারণ সময় নির্ধারণ করলেও সাংস্কৃতিক সম্প্রসারণ আবশ্যক। বাংলাদেশের সংস্কৃতিকে বৈশ্বিক সংস্কৃতিতে পরিণতি করতে হবে। তো বাংলাদেশের সংস্কৃতি আসে না, মানে ছিল, কিন্তু এই জমানায়, এই তথাকথিত সমন্বয়কদের জমানায় তো বাংলাদেশের সংস্কৃতি নাই। বাংলাদেশের সংস্কৃতি তারা ধ্বংস করে ফেলছে, এবং যাও ছিটে ফেটে আছে এইটাও কিন্তু তারা ধ্বংস করার পায়তারা করতেছে। সুতরাং এই সংস্কৃতিকে বিশ্বের দরবারে বৈশ্বিক সংস্কৃতিতে পরিণত করতে হবে। কি বোঝে সে কি বলতেছে? শহীদ মিনার ভাঙ্গা হচ্ছে, আমরা দেখতেছি বিভিন্ন জায়গায়। শহীদ মিনারের ফুল এদেরকে পা দিয়ে মারিয়ে ফেলা হচ্ছে, বসন্ত উৎসব বন্ধ করা হচ্ছে, ঘুড়ি উৎসব বন্ধ করা হচ্ছে, তারপরে বিভিন্ন জায়গায় মেলা বন্ধ করা হচ্ছে, বই মেলায় অঘটন ঘটানো হচ্ছে অন্য লেখকদের বই থাকার কারণে। তো সংস্কৃতি, নিজের দেশের সংস্কৃতি নিজের দেশেই তোমরা পালন করতে পারো না। সেই আমরা দেখেছি বরিশালেও সেই একই অবস্থা। বরিশালে একটি কনসার্টে তারা আক্রমণ করে সেটা বন্ধ করে দিয়েছে। তারপরে নিজেদের কনসার্টই তো নিরাপত্তার কারণে তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে ঢাকায়। সেখানে অনেকগুলি তারা বলেছিল যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় কনসার্ট হবে, কিন্তু তারা সেই কনসার্ট নিরাপত্তার কারণে করতে পারেনি। সুতরাং নিজেদের সংস্কৃতি নিজেরাই নিজের দেশে করতে পারে না। আর বাংলাদেশের সংস্কৃতি কি তারা মানে? তারা তো সেটা মানে না। তারা বুরকা হিজাবের টুপিদারির সংস্কৃতি বাংলাদেশে চায়। তারা তো বাংলাদেশের যেই মাটির যেই সংস্কৃতি, যেই ঐতিহ্য, হাজারো বৎসরের যে বাঙালিত্ব, সেটা তো তারা চায় না। তারা পহেলা বৈশাখ বন্ধ করে দেয়। তো কোন জিনিসটা, কোন সংস্কৃতি তারা রপ্তানি করবে? তো তারা যেই সংস্কৃতি পালন করতে চায় সেটা তো আমদানি করা, সেটা আমদানি হয়েছে, এবং সেটা এই আমদানিকে রপ্তানি করতে গেলে কিন্তু গোজামিল লেগে যাবে। আমরা জানি তারা দাড়ি টুপির সংস্কৃতি তারা আমদানি করেছে, সেটা রপ্তানি করার সুযোগ কি আছে? তাদেরকে তো ফকির মিসকিন বলে সৌদি আরবে, তাদেরকে মুসলমানও মনে করে বলে না। তাদেরকে কি সেই গুরুত্বটা দেয় না। সুতরাং এই সার্ভিস আলমরা কি আমদানি মানে রপ্তানি করবে বিদেশে? কি সাংস্কৃতিক সম্প্রসারণটা কোন দিক দিয়ে করবে? এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ক্লিপ দেখাচ্ছি। ক্লিপটা দেখলে কিছুটা বুঝবেন যে বাংলাদেশ এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। দেখাচ্ছি। যে সময় আপনার বেড়ে ওঠা, সেই সময়ে আপনি একটু ভিন্ন ধারায় বড় হয়েছেন পারিবারিক। এটা ভুল ধারণা জয়। বরং এখন বাংলাদেশের যে মানসিক গঠন, এটা বাংলাদেশের মানসিক গঠন ছিল না। এরকম লুকানো চুড়ানো বোরখা দেওয়া জগৎ ছিল না। এটা কেন হলো, কখন হলো? এটা প্রচেষ্টার ফল। এটা করানো হয়েছে বাংলাদেশের নিজস্ব যে ভাবনা, যে চিন্তা, যে ধরন, সেটা থেকে একদম 360 ডিগ্রি উল্টো দিকে ঘুরিয়ে এখানে আনা হয়েছে। তো আমি আপনাদেরকে আরেকটা ক্লিপ দেখাই, মানে বেশ কয়েকটা ক্লিপ আমি দেখাবো আপনাদেরকে। আপনারা দেখেন যে কি অবস্থা তাদের পাশার মধ্যে যে কাপড় নাই, এবং তারা বলতেছে তারা সংস্কৃতির কি করবে, তারা সংস্কৃতির রপ্তানি করবে, বৈশ্বিক মানে সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পৌঁছে দেবে। এই দেখুন, সংস্কৃতি হইতে হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আপনারা দেখেন এইখানে এই যে বাংলাদেশে ইসকনের বিরুদ্ধে তাদের যেই প্রপাগান্ডা চলতেছে, তো সেখানে যদি বৈচিত্র্যতা না থাকে একটা সংস্কৃতি কেমনে চলে? দেখেন
দেখেন কি লেখছে, দেখছেন একটা পেট্রোল পাম্পের ডিসপ্লেতে কি লেখছে দেখেন, দেখলেন? তো এরকম আরও অনেকগুলি আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে তারা কি সংস্কৃতি তারা বিদেশে চালাবে। তারপরে এই যে আরেকটা, এই যে একটা খুব মজাদার নাটকের একটা ক্লিপ দেখাই, দেখেন। নিচে দেখো। তো আমি বলবো যে এই আবালরা নিচে দেখা উচিত। তো নিচে যে তাদের কি অবস্থা, এটা কি তারা নিজেরা দেখছে কখনো? আয়নায় চেহারাটা তো দেখা দরকার, তাই না? তো এইটা মানে এগুলি এই কথা তারা কই পায়, এই আইডিয়া, এই স্বপ্ন কোত্থেকে আসে? যে আরেকজন আছে জঙ্গিদের গডফাদার, আপনারা নিশ্চয়ই অলরেডি বুঝে গেছেন যে শান্তিতে নোবেল পাওয়া সেই ব্যক্তি ওই দানাই ফানাই করে সুদি, কিন্তু ঠিকই জঙ্গির গডফাদার সেজেছে। তিনি এই সমস্ত কথা আবল তাবল এই জিনিস ওই বাচ্চাদের, আবালদের, শিশু উপদেষ্টাদের, সমন্বয়কদের, তথাকথিত সমন্বয়কদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে। তিনি সম্প্রতি একটি সভায় বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন, আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। অতীতের যে কোনো সময়ের চেয়ে আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবী সৃষ্টি করতে চায়। নতুন পৃথিবী সৃষ্টিতে তারা নেতৃত্ব দিতে চায়। কি বিশাল বিশাল নেতা! গত বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21 পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি বলেন, নেতৃত্ব দেওয়ার জন্য তরুণরা প্রস্তুত, ছেলেরা প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়, যে সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সব সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা, প্রতিটি মানুষের স্বপ্ন দেখার এবং সে স্বপ্ন বাস্তবায়নের সব সুযোগ নিশ্চিত করা, মানুষের জীবনযাত্রাকে এমনভাবে গড়ে তোলা যাতে পৃথিবীর অস্তিত্ব কোনো রকম বিঘ্নিত না হয়, পৃথিবীতে বসবাসরত সব প্রাণীর সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকাও কোনো ক্রমেই বিঘ্নিত না হয়। তো এই জঙ্গি গডফাদার যেই কথাগুলি বলে গেলেন, ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত, তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়, যেই সভ্যতার মূল লক্ষ্য হইল সব সম্পদের উপর প্রত্যেকটা মানুষের সমান অধিকার। তাই নাকি? একজনে খাবে, আরেকজনে ঘুমাবে, সেটাই তো ওই কমিউনিজম কায়েম করতে চায়। আর তারা কি সেটাতে বিশ্বাস করে? বাংলাদেশে তাহলে এই যে মব ভায়োলেন্স যেগুলি হচ্ছে, এইটা কোন নীতিতে হচ্ছে? তারা যদি সকল মানুষের চিন্তা ভাবনা করে, তাহলে কোন নীতিতে মব ভায়োলেন্স হচ্ছে? মানুষকে এই যে পুলিশ, হাজার হাজার পুলিশকে হত্যা করা হয়েছে, কোন কারণে? কোন স্বপ্ন দেখেছিল? তাদেরকে কি স্বপ্নে কেউ বলেছে যে তাদেরকে খুন করতে হবে? তারপরে আবার আইনের শাসন, তাই না? আইনের একটা কি বলে, রাইটিয়াস একটা সোসাইটি গড়ে তোলা, তাই না? একটা ন্যায্য একটা সোসাইটি গড়ে তোলা। তো ন্যায্য সোসাইটিতে কি কাউকে তার কৃতকর্মের জন্য বিচারের বাইরে রাখা হয়, ইনডেমনিটি দেওয়া হয়? তাহলে যদি তারা কোনো অন্যায় না করে থাকে, তাহলে তারা নির্দোষ হবে, কিন্তু ইনডেমনিটি দিল কেন? এই জঙ্গি গডফাদার আইসা 16ই আগস্ট থেকে 8ই জুলাই পর্যন্ত, 16ই জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত ইনডেমনিটি দিয়ে দিচ্ছে, যে এর মধ্যে যা কিছু ঘটছে সব কিছু 7 গুণ মাপ। তাই তো? বাংলাদেশে মন্দির ভাঙ্গে কেন? এটা কোন ধরনের ন্যায্য সোসাইটি?
তো তারা যে বলে যে সকলের স্বপ্ন বাস্তবায়নের সুযোগ করে দেওয়া, তাহলে এই যে বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে, তারা যেই জাতি গঠন করতে চায় সেই জাতির নমুনা আপনাদেরকে দেখাই। শহীদ মিনার 3টা বেদি, এটাকে নাকি বলে যে এই এক পাশে লক্ষ্মী আর এক পাশে সরস্বতী, মাঝখানে মা দুর্গা। দিস ইজ হোয়াট দি চিলড্রেন আর থিঙ্কিং, এবং এই জন্য তারা এই জিনিসও ভাঙ্গা ফেলাইতেছে। দেখেন দেখেন এই যে ভাঙতেছে শহীদ মিনার। তো এটা তো এই প্রজন্মই করতেছে, রাইট? এটা তো এই যে সার্ভিসদের প্রজন্মই করতেছে, যে এটা নাকি একটা হিন্দুদের মূর্তি, যে লক্ষ্মী সরস্বতী আর মাঝখানে দুর্গা। তো এই ধরনের চিন্তা চেতনা যারা পোষণ করে, তারা বাংলাদেশের সংস্কৃতিকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাবে। তারা একটা সাম্যের বৈষম্য বিরোধী একটা সোসাইটি তৈরি করবে। অথচ যেইখানে এই 5ই আগস্টের পর থেকে আমরা দেখতেছি যে যা কিছু ঘটতেছে পুরাটাই বৈষম্য, পুরাটাই জঙ্গিপনা। তো দেখেন কি বলে, শুনি, আসেন আমরা শুনি উনি কি বলতেছে। বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। আমরা এখন অতীতের যে কোনো চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের শব্দ অতীতের যে কোনো। তো এনিওয়ে অনেক কথাই বলা যায়, কিন্তু ওই কথায় তো চিরা ভিজে না, তাই না? কথায় তো চিরা ভিজে না, চিরা ভিজাইতে হলে জিনিস লাগবে। তো এরা অনেক কথাই বলে যায়, অনেক কথাই আমরা শুনি। এই যে তখন তারা কি বলবে? তো দর্শক এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।